আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় এইচএসসি 2026 ব্যাচ। আমাদের ফিজিক্সের বেসিক্যালি টার্গেট থাকবে 26 ব্যাচ। আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করতেছি। অনলাইন অফলাইন দুটো একসাথে আমাদের চলবে। প্রত্যেকটা ক্লাসেই ইউটিউবে আপলোড হবে, বুঝতে পারছেন? তো যারা আর কি ক্লাস আর কি তোমাদের ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন। তো সবাইকে ওয়েলকাম টু নিউমেরিক একাডেমি। আমাকে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিউমেরিক একাডেমি। আচ্ছা, তো নিউ নিউ মানে নতুন, NEW বানানটা হচ্ছে NEW। আবার অনেকে NU লিখে সার্চ দেবেন, আসবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি। ইংলিশে কি বললাম? ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি। আর মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি? পরিমাপ। আচ্ছা, তো আমরা লিখলাম এখানে ভৌত রাশি ও পরিমাপ। ভৌত রাশি ও পরিমাপ, এই জিনিসটার আদ্যপান্ত আমরা আজকে শিখবো। কিছু ম্যাথমেটিক্যাল টার্মও আমরা শেখা শুরু করব। তো এখানকার এই টপিক থেকে কিছু বৈজ্ঞানিকদের অবদান, কিছু ইতিহাস, এগুলো পেইড ব্যাচে আমাদের কি গ্রুপে, ফেসবুক পেজ এবং গ্রুপের মধ্যে সেই নোট তো আছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে কি করবেন? নোট করবেন। তো এখন আমরা যেটা করব, যে জিনিসগুলো টুকটাক না জানলেই নয়, ওই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। পাশাপাশি ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে সলভ করা যায়, এই দুইটা জিনিস আমরা কন্ট্রোল করব, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, প্রথম তোমাদের পরীক্ষার মধ্যে আসে রাশি কাকে বলে। রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। লিখে নেন, এ ভৌত জগতে, এ আজকের ক্লাসটা নোট করো, এতটুকু না হলেই নয়। এ ভৌত জগতে, এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকে রাশি বলে, তাকে রাশি বলে। এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ওঠানো হয়েছে? এবার দেখেন, এই আমার হাতে একটা কি দেখতে পাচ্ছেন? মার্কার। এটা কি কথা বলতে পারে? এটা কি পরিমাপ করা যায় না? এই মার্কারটা কি এই জগতের বাইরে? আমরা আমরা বা এই জগতের বাইরে কি অবস্থান করি? আমাদের পরিমাপ করা যায় না? এই পরিমাপ যোগ্য আমাদের রাশি আছে, রাশির সাহায্যে আমাদের এই মেজারমেন্ট গুলো করা হয়, পরিমাপ গুলো করা হয়। এই মার্কারটা কি কি পরিমাপ করতে পারবো চিন্তা করেন তো। ভর, ভর কত গ্রাম? ধরেন মনে করেন যে 5 মিলিগ্রাম, 5 গ্রাম। তারপরে কি এটা আমরা কি পরিমাপ করতে পারবো? দৈর্ঘ্য। মাঝখান দিয়ে কেটে দেব, কি দেবো? কেটে দিয়ে একটা বৃত্ত হবে না? তাহলে বৃত্তের আমরা এই যে এটা সেন্ট্রাল পয়েন্ট থেকে এতটুকু বৃত্তের ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধ দিয়ে আমরা কি বৃত্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই জিনিসগুলো পরিমাপ করার জন্য আমাদের কিছু যন্ত্রের ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এই যন্ত্রগুলো হচ্ছে স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক, এক্সট্রা, এই যন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি। সেই সাথে এই যন্ত্রগুলো যে একেবারে 100% নিখুঁত, সেটাকে আমরা কেউ বলতে পারবো? বলতে পারবো না। এই যন্ত্রগুলোর মাঝে কিছু ত্রুটি আছে, ত্রুটিগুলোকে আবার 3-4 ভাগে ভাগ করা যায়, মেবি 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো যান্ত্রিক ত্রুটি হতে পারে, একটা ব্যক্তিগত ত্রুটি হতে পারে, একটা দৈব ত্রুটি হতে পারে। যান্ত্রিক ত্রুটিটা কি? সেটা যন্ত্রের যন্ত্রের কারণে কিছু ত্রুটি হতে পারে, মাপ নিতে যন্ত্রের মধ্যে ভেজাল থাকলে আমি কি করব। আর ব্যক্তিগত ত্রুটিটা কি? মনে করেন যে যন্ত্রের মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু আমি মাপ নিতে ভেজাল করছি, এটা হলো ব্যক্তিগত ত্রুটি। আবার দৈব ত্রুটিও আছে। তাই এই ত্রুটিগুলো আমরা, দৈব ত্রুটি কি উভয়ের মাঝেই যে কোনো একটা কিছু ঘটতে পারে। তো এখন দৈব ত্রুটি, দৈব জানি আপনা আপনি, এটা মনের অজান্তেই হতে পারে। আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা রাশি কি? আমাদের এই জগৎ, এই জগৎটাকে আমরা বলি ভৌত জগৎ। ভৌত জগতে যা কিছু দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুই পরিমাপ করা যায়, সবকিছুই। এবং ক্ষুদ্র অ্যামিবার দৈর্ঘ্যও কিন্তু পরিমাপ করা যায়, যেটা কত অ্যাংস্ট্রম এরকম একটা মান থাকে মেবি। তো আমরা সবকিছুই কিন্তু পরিমাপ করি। এই পরিমাপ যোগ্য যার সাহায্যে পরিমাপ করা হয়, যার সাহায্যে, তাকে কিন্তু আমরা রাশি বলি। তাহলে আমরা বেসিক্যালি কি করি? রাশির সাহায্যে পরিমাপ করে থাকি, বুঝতে পারছি? আচ্ছা, রাশি আমরা বুঝলাম। এবার রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার। আর এখানে আমরা দিকের উপর ভিত্তি করি না, নরমালি রাশিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক রাশি আর একটা যৌগিক রাশি। এই দুইটা জিনিস আমরা শিখব, মৌলিক রাশি আর একটা কি?
যৌগিক রাশি, যৌগিক রাশি। একটি হচ্ছে মৌলিক রাশি আর একটি কি আমাদের যৌগিক রাশি। আচ্ছা এবার দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন, মৌলিক রাশির নিচে আমরা কিছু ইনফরমেশন লিখি। দেখেন তো এই রাশিটি কি স্বাধীন না? এই মৌলিক রাশি স্বাধীন কিনা বলেন? এই রাশিটি কি অন্য কোনো রাশির উপর নির্ভর করে? করে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তার মানে এটি স্বাধীন। আমরা এই শর্তগুলো লিখলে আমরা বুঝতে পারবো এটি কি স্বাধীন, এরা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি এটি নিরপেক্ষ, যেটা স্বাধীন সেটা কি নিরপেক্ষ, নিরপেক্ষ বা মুক্ত, এটি নিরপেক্ষ। সুন্দর করে নোট করেন। তাহলে মৌলিক রাশি কি স্বাধীন আর মৌলিক রাশি কি নিরপেক্ষ। এরা কি অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করে? করে না। কিন্তু যৌগিক রাশি কি মৌলিক রাশির উপর ডিপেন্ড করে, বুঝছেন? তার মানে এবার যৌগিক রাশি কি হবে বলেন দেখি, এটা কি স্বাধীন বলেন? তাহলে এটা পরাধীন। পরীক্ষায় আসতেই পারে যে যৌগিক রাশি কি পরাধীন। তারপরে এটি নিরপেক্ষ নয়, এটি নিরপেক্ষ নয়। তার মানে কি নিরপেক্ষ নয়, আসতেছি সবই ক্লিয়ার করব ধীরে ধীরে। তাহলে এটি স্বাধীন, এটি নিরপেক্ষ, এটি নিরপেক্ষ নয়, আর এটি কি পরাধীন। আমরা এতটুকু বুঝতে পারছি মেবি, সবার নোট করা শেষ? আচ্ছা এবার দেখেন, যদি মৌলিক রাশির ডেফিনেশন দেওয়া হয় যে মৌলিক রাশি কাকে বলে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর হচ্ছে আমাদের এখানে মৌলিক রাশি কাকে বলে, তাহলে বলবো কি যে রাশি, মানে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল, স্বাধীন এবং নিরপেক্ষ, তাকে কি বলে বলতে পারবেন? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল, স্বাধীন এবং নিরপেক্ষ, তাকে কি বলা হয়? মৌলিক রাশি। বলেন তো মৌলিক রাশির সংখ্যা কয়টি? 60টি। মৌলিক রাশির সংখ্যা কয়টি? এখানকার সংখ্যা অসংখ্য, বুঝছেন? মৌলিক রাশির সংখ্যা হলো 60টি আর যৌগিক রাশির সংখ্যা হচ্ছে অসংখ্য। এই টপিককে আমরা ক্লিয়ার করতে পারলাম, সবাই বুঝছি। এবার আমরা মিশিয়ে দেই, আমরা মৌলিক রাশি সম্পর্ক আগে একটু ধারণা নেই। তাহলে বলেন দেখি যৌগিক রাশি কাকে বলে? যে সকল রাশি মৌলিক রাশি থেকে প্রাপ্ত, এক কথায় আমরা শেষ করে দিতে পারি যে মৌলিক রাশি থেকে প্রাপ্ত রাশিকে যৌগিক রাশি বলে। যৌগিক রাশির আরেক নাম লব্ধ রাশি, লিখে নাও, লব্ধ রাশি। যৌগিক রাশি আরেক নাম লব্ধ রাশি, লব্ধ রাশি। তাহলে যৌগিক রাশিকে আমরা কি রাশি বলতে পারি? লব্ধ রাশি বলতে পারি। যৌগিক রাশিকে আমরা লব্ধ রাশি বলতে পারি। এবার আসেন আমরা একটা ছক শিখব, মৌলিক রাশি। এই মৌলিক রাশি কয়টা ছিল? 60টি, তাই না? এই মৌলিক রাশির ছক কয়টি? বা মৌলিক রাশিতে 60টি, 60টি মৌলিক রাশি আমাদের কি হতে হবে? মেমোরাইজ করতে হবে, মাস্ট বি। এই কয়টা রাশি তোমাকে জানতেই হবে। এই অধ্যায় থেকে যদি কিচ্ছু না জানেন, তোমার মৌলিক রাশি 60টি জানাই লাগবে। আর জানতে হবে তোমাকে একক কনভার্ট। কারণ একক কনভার্ট এমন কোনো জায়গা নেই যেখানে একক কনভার্ট নেই। ফিজিক্স বলেন, ম্যাথ বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, যে জায়গাতে যান তোমাকে একক কনভার্ট শিখতেই হবে, মাস্ট বি। তাহলে একক কনভার্ট শিখতে হবে। আর কিছু ইনফরমেশন দেওয়া আছে, সৌরজগতের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, এই যে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো তোমাকে জানতেই হবে, মাস্ট বি। আর যে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীগুলো আছে আমার শিটের মধ্যে দেওয়া আছে, একেবারে ধারাবাহিকভাবে খ্রিস্টাব্দ থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, ওখান থেকে শীট থেকে পড়ে নেবেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে কারো দোকান থেকে ফটোকপি করার, তো নিজের টাকা দিয়ে অর্থায়নে ফটোকপি করে নিয়েন, সমস্যা নাই। কি বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন মৌলিক রাশি, মৌলিক রাশি কয়টি? 60টি না? তার মধ্যে আমরা সেগুলো জানবো কি কি? মাত্রা জানবো, একক জানবো, আর কি জানবো? মাত্রা জানবো, একক জানবো। ইংলিশ নামটা করে একটু জানার চেষ্টা করব। আচ্ছা প্রথমে লিখলাম আমি নাম। এখানে অনেকে ঝামেলা করে ফেলে যে খালি দৈর্ঘ্যই আমাদের মৌলিক রাশি। কেন প্রস্থ কি কান্নাকাটি করে? প্রস্থ মৌলিক রাশি না? তাহলে প্রস্থের একক মিটার হলো, দৈর্ঘ্যের একক মিটার হয়, প্রস্থের একক ফির মিটার হলো কেন? তাহলে প্রস্থের এককও মৌলিক রাশি, কারণ প্রস্থের একক যেহেতু মিটার, মিটার যেহেতু মৌলিক রাশির একক মানে দৈর্ঘ্যের একক, তাই দৈর্ঘ্য রিলেটেড যত কিছু বোঝাবে সবগুলোই মৌলিক রাশি। দৈর্ঘ্য রিলেটেড, খালি দৈর্ঘ্যই যে মৌলিক রাশি তা না, দৈর্ঘ্যর সমতুল্য উচ্চতাও মৌলিক রাশি। তখন আমি তোমার ক্ষেত্রফলের মাত্রা বের করতে বলবো, তুমি কি করবে? তুমি তো নিজেই লিখবে স্যার দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিসের কথা বললাম? ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ যখন লিখবেন, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কত? এল। কেন প্রস্থের মাত্রা এল লিখিস কেন? তাহলে প্রস্থ যদি মৌলিক রাশি না হয় তাহলে প্রস্থের মাত্রা কি এল লেখা যাবে? তাহলে প্রস্থও কি রাশি?
মৌলিক রাশি। তাহলে আমরা কি ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কয়ার না? তাহলে আয়তনের মাত্রা কি হয়? আয়তনের মাত্রা এল কিউ। কেন হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, আর উচ্চতার মাত্রাও কি এল। তার মানে এখন আমরা কি লিখতে পারি? এল কিউ। কি কথা কি ক্লিয়ার? তার মানে দৈর্ঘ্য মৌলিক রাশি, দৈর্ঘ্যর সমতুল্য যা বোঝাবে সবগুলোই মৌলিক রাশি। দেখেন তো, দৈর্ঘ্যের সমতুল্য দূরত্ব বোঝায় না, দৈর্ঘ্যের সমতুল্য সরণ বোঝায় না। তাহলে দূরত্ব, সরণ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো কি রাশি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি। কি বুঝতে পারছেন? তাহলে এখন আমরা লিখবো প্রথমে কি নাম। তো নামের মধ্যে কি কি হতে পারে? এক নাম্বার হবে আমাদের দৈর্ঘ্য। কি হবে? দৈর্ঘ্য। তারপরে কি হতে পারে? প্রস্থ। তারপরে কি হতে পারে? উচ্চতা। তারপরে কি হতে পারে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তারপরে সরণ। তারপরে কি হতে পারে? দূরত্ব। দেখেন তো এই জিনিসগুলো বুঝছেন কিনা? সবগুলো কি একই রকম জিনিস বোঝায় কিনা? তার মানে সবগুলো রাশির একক কি হবে বলেন তো? সবগুলো রাশির একক হবে আমাদের মিটার। তাহলে এখানে লিখলাম মিটার। তাহলে মিটারের প্রতীক কি? ফার্স্ট লিটার হচ্ছে এম। আর এখানে লিখলাম হচ্ছে কি? মাত্রা। তাহলে সবগুলোর ইংরেজি লেন্থ। মানে আমি যদি ইংলিশ নামটা বলি লেন্থ, তাহলে লেন্থ কি হবে? লেন্থের ফার্স্ট লিটার এল। তাহলে সবগুলোর মধ্যে কি হবে বলেন তো? তাহলে মাত্রা হবে এল আর একক হবে মিটার। মাত্রা হবে এল আর একক হবে কি? মিটার। দেখেন এতটুকু বুঝছেন কিনা? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা 1 নাম্বার শিখলাম। এবার আমরা কয় নাম্বার শিখব? 2 নাম্বার। তো 2 নাম্বারের মধ্যে আমি বলি কি? সময়। কি বলবো? সময়। সময় মানে কি? টাইম। সময় মানে কি? টাইম। তাহলে টাইমের ফার্স্ট লিটার কি? টি। টি হচ্ছে কি? মাত্রা, ডাইমেনশন। ইংলিশে বলা হয় ডাইমেনশন, বাংলায় বলা হয় মাত্রা। তো এখন এর একক কি? সেকেন্ড। তাহলে কি বলবো? সেকেন্ড। তাহলে সময়ের একক কি বলেন তো? সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তারপরে দেখেন 3 নাম্বার। 3 নাম্বার তোমাকে মাস্ট বি জানতে হবে ভর। কি বললাম? ভর। ভরের একক কি বলেন তো? কিলোগ্রাম। কি বললাম? কিলোগ্রাম। তাহলে এই যে কিলো, কিলোগ্রাম। তাহলে কিলো দিয়ে কে আর গ্রাম দিয়ে জি, সেই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখি কেজি। বুঝছেন? কেজি। কে তে কিলো, জিতে গ্রাম, সেই জন্য বলি কেজি, কিলোগ্রাম। আর এটা বলে ম্যাস। তোমরা কি জানেন? এম এ ডাবল এস, এই ম্যাস মানে কি? ভর। আর এম ই ডাবল এস, এই ম্যাস মানে কি? নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। কি বুঝছেন? আচ্ছা, এটা মনে রাখবেন। এবার আসেন এখানে। এখানে দেখেন, তাহলে 4 নাম্বার। এখন লিখবো 4 নাম্বার। 4 নাম্বার কি হবে? তাপমাত্রা। আমরা 4 নম্বরে লিখলাম তাপমাত্রা। দেখেন তাপমাত্রাকে থিটা বা টি, টেম্পারেচার বা থিটা, এটা হলো কেলভিন। একক কি? কেলভিন। কেলভিন। আর বড় হাতের আমরা কি লিখবো? থিটা লিখবো। তাহলে এখানে মাত্রা হচ্ছে থিটা। তাপমাত্রার মাত্রা কিন্তু থিটা। বুঝতে পারছেন? আর 5 নাম্বার লিখবো আমরা তড়িৎ প্রবাহ। কি লিখবো? তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। কি বলি? অ্যাম্পিয়ার। 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 অ্যাম্পিয়ারকে আমরা প্রকাশ করব কি দ্বারা? এ দ্বারা। তাহলে মাত্রা কিন্তু এখানে আই। কি হবে এখানে? আই, চার্জ। তারপর তড়িৎ প্রবাহ আই দ্বারা প্রকাশ করা হয় মাত্রা। তারপরে আসেন 6 নাম্বার, পদার্থের মোল বা পদার্থের পরিমাপ। আমরা লিখতে পারি পদার্থের পরিমাপ। সুন্দর করে নোট করেন, পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপ কি বলেন তো? মোল। ঠিক আছে, এটার মাত্রা হচ্ছে কি? এন। আর 7 নাম্বার দীপন তীব্রতা। এটা পরীক্ষাতে আসে। দীপন তীব্রতা। দীপন তীব্রতা, এটা পড়েন নাই? দীপন তীব্রতা, ক্যান্ডেলা। ক্যান্ডেলা। এটা হলো সিডি। সিডি। আর হলো কি? মাত্রা জে। এটা একটা ইউনিক, এটা মাথায় রাখবেন, জে। তাহলে জিনিসগুলো মনে রাখবেন, মাত্রাগুলো মনে রাখবেন। মৌলিক রাশির মাত্রা কটা? মাস্ট বি। আমি যদি বলি এই মাত্রা কটা যদি তুমি মেমোরাইজ করতে পারেন, ফিজিক্সের এমন কোনো ইকুয়েশন নাই তার মাত্রা বের করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে এই মাত্রা কয়টা? মাস্ট বি। ওঠানো হয়েছে যেতে না, এটা হচ্ছে যে, যেতে হচ্ছে জুল একক।
যদি এককে থাকে জুল, আর ডাইমেনশনে থাকলে তীব্রতার মাত্রা মেনশন করে। বুঝতে পারছেন? দীপন তীব্রতা এনাফ। দীপন তীব্রতা একটা একক, ওইটা পরে শিখেন, ওইটা পরে শিখেন। ইন্টারমিডিয়েটে আছে দীপন তীব্রতা। একটা টপিক নিয়ে পড়তে অনেক টাইম লাগে। আছে আছে মনে রাখার উপায় আছে। সততা যেন, হ্যাঁ, ভোরের প্রদীপ দিনের আলো। সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। আচ্ছা, এখানে দেখেন, তারপরে আমরা মৌলিক রাশি থেকে এবার একটা মারাত্মক লেভেলে আমরা এমসিকিউ শিখবো। দেখেন, লুক অ্যাট দিস। এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটু ধরে দেখি, দাঁড়াও দেখি, শোনাচ্ছেন, দাঁড়াও, বলো দেখি ইউটির মাত্রা কি? কেউ বলবা না প্লিজ, তুমি বলবা শুধুমাত্র। ইউটির মাত্রা কি? বলো ইউটির মাত্রা কি? এমন না, বলো দেখি ইউটির মাত্রা কি? ইউটির মাত্রা, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা বলেন, ইয়া বলো দেখি, সে বলো। হ্যাঁ বলো, ইউটির মাত্রা কি? এই পড়ালেখা, এ নোমান দাঁড়াও। হ্যাঁ আপনি ক্লাসটা রেকর্ড থাকতেছে, বলো। বুঝছি বুঝছি বুঝছি। দেখেন, বসেন, সিট ডাউন, বসুন। দেখেন এই জায়গাটার মধ্যে এই স্মরণের মাত্রা কি? মাত্রা এল, একটু আগে তো লিখে দিলাম। স্মরণের মাত্রা এল। এখানে সমান চিহ্ন কেন হয়েছে? সমান চিহ্ন হওয়ার মানে কি? প্রত্যেকটা পদের মাত্রা সেম। কি বুঝছেন? তাহলে ইউটির মাত্রা কি? এল। আর এটার মাত্রা কি? এল। বুঝতে পারছেন? তাহলে এবার যদি একটা সমীকরণ দিয়ে বলে যে এটি স্কয়ারের মাত্রা কত, বলতে হবে এল। এই জন্য তো এমসিকিউ তোমাদের দুর্বল। হ্যাঁ থাকতেই তো পারে, তবুও এল বিশেষ হয় না। প্রমাণ দিচ্ছি, দেখেন, এটি স্কয়ার, এটি স্কয়ার এ সমান কি? মিটার সেকেন্ড ইনভার্স 2, সময় মানে কি? সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কি মিটার না? মিটার তো একক, মাত্রা কি? এল। আর এই যে সেকেন্ড ইনভার্স সেকেন্ড স্কয়ার কি কাটা, তাহলে কি থাকে? অনলি এল থাকে না। তার মানে ইউটি, ইউটি দেখো, ইউর মাত্রাটা কত? মিটার পার সেকেন্ড ইনটু সময়ের একক কি? সেকেন্ড, উপরে পাওয়ার কত? 1। ঠিক আছে? তার মানে কি মিটার না এটা? তাহলে মিটার মাত্রা কত? এল। আর এটা তো টাইম, টি ইনভার্স 1 টি টু দি পাওয়ার 1 কি এল। তাহলে মানে কি দুইটা সূচকের নিয়ম, দুইটা টি মিলে একটা টি, তাহলে -1 + 1, তার মানে এল টি টু দি পাওয়ার 0, তার মান কত? 1। তাহলে শুধু কি পাইলাম? এল পাইলাম। বুঝতে পারছেন? কি প্রমাণ কি বুঝছেন? এবার আসেন আরেকটা জিনিস আমরা দেখি। এবার যদি এই সমীকরণ দিয়ে বলি যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি, আবার 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে ইউটি ডিভাইডেড বাই 2, ঠিক না? বা আমরা এইভাবে করি যে 1/2 লিখলাম, টি দিয়ে ইউ কে ভাগ করলাম, ইউটি প্লাস কত? ভিটি, হতেই তো পারে। তো এস, তাহলে এবার দেখেন ইউটি, দেখেন এইরকম জিনিসগুলো শিখবেন, কারণ পরীক্ষার মধ্যে উল্টোপাল্টা কোশ্চেন করতেই পারে। নিচের কোনটি সঠিক? তুমি পড়ে গেছেন এটা, জীবনও এটা দেখেন নাই। আর আর আচ্ছাই হলো কি এটা, তো এখন দেখেন এ টি দিয়ে ভি ইউ কে গুণন ইউটি, টি দিয়ে ভি কে গুণন ভিটি, আর এর সামনে 2 আছে 1/2, তাহলে ইউটির মাত্রা কত? এল। আবার ভিটির মাত্রা কত? এল। আরো কি এমসিকিউ ভুল করবেন? আর যদি থাকে নিচের কোনটি সঠিক, এটা সারা জীবন পড়ে গেছেন, এটাও সঠিক। বুঝতে পারছেন? ওকে, এবার আসেন, আমরা শিখতেছিলাম কি? ডাইমেনশন, মাত্রা। আরো একটু দেখাই, যেমন ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, 2as,
এবার যদি বলি যে এস এর মাত্রা কত, তার মানে কি ভি স্কয়ারের মাত্রা যা হতে হবে ইউ স্কয়ারের মাত্রা তা, এস এর মাত্রাও কিন্তু তা। তাহলে ভি মাত্রা কত, ভি হচ্ছে এল টি ইনভার্স 1, তার উপর তো এ স্কয়ার, এর উপর এ স্কয়ার, তাহলে এল স্কয়ার টি ইনভার্স 2 কিন্তু, কারণ এই যে -1 দিয়ে 2 কে গুণন, পাওয়ার পর কি হয় গুণন হয়, পাওয়ার পর যোগ হয়, পাওয়ার পর গুণন হয়, এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে তার মানে কি ভি স্কয়ারের মান যদি এল স্কয়ার টি ইনভার্স 2 হয়, তাহলে এস এর মাত্রা কত বলেন তো, এর মাত্রা কত, এ মিটার সেকেন্ড ইনভার্স 2। আবার কি এটা কি হলো মিটার, তাহলে মিটার আর মিটার গুণ করলে কি মিটার স্কয়ার, তাহলে সেকেন্ড ইনভার্স 2, তাহলে মিটারের মাত্রা কি এল স্কয়ার টি ইনভার্স 2। কথা কি ক্লিয়ার? কি বুঝছেন না বোঝেন নাই? এমসিকিউ কেউ কি আটকাতে পারবে? ভালোভাবে শেখেন, তাহলে এমসিকিউ আটকাতে পারবেন না। ওকে, হ্যাঁ এখন দেখেন, আমরা তো একটা সমীকরণের মধ্যে প্রত্যেকটা পদের মাত্রা নির্ণয় করা শিখলাম। এবার দেখেন তোমাকে এইরকম বললো যে ট্রাপিজিয়ামের মাত্রা কি বলেন, ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের মাত্রা কত, এল স্কয়ার। এখন আমি যদি একটা বাক্য বলি, লিখে নেন, যে কোনো কিছুর ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার। হ্যাঁ, যে কোনো কিছুর ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, কারণ ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল মানে কি এল স্কয়ার। ক্ষেত্রফল মানে এল স্কয়ার। এখন সেটা এখন ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, মানে যে কোনো ভুজ হোক, হ্যাঁ যেখানেই ক্ষেত্রফল দেখবে তার মাত্রা কি। এবার তোমাকে দিলাম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কয়ার, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার। কি বুঝছেন? বৃত্তের ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার। কি বুঝছেন? দেখেন, আচ্ছা দেখেন বৃত্তের ক্ষেত্রফলের মাত্রা, বৃত্তের ক্ষেত্রফলের মাত্রা, তাহলে কি হবে দেখেন তো, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার না, আর দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি মিটার, এসআই এককে ধরলো মিটার, তাহলে পাই থাক মিটার তার উপর স্কয়ার, আর যদি আমরা মাত্রা বসাই এল তার উপর কি স্কয়ার, তাহলে মাত্রা কি পেলাম এল স্কয়ার। আর সামনে যা আছে ওটা হলো আমাদের কি, ওটা ধ্রুবক মান, কিন্তু মাত্রা আমার কি এল স্কয়ার। কি বুঝছেন না বোঝেন নাই? তাহলে যে কোনো ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার। আর একটা লাগো, যে কোনো আয়তনের মাত্রা এল কিউব, পরীক্ষায় আসলে যেন পারেন, যে কোনো আয়তনের মাত্রা এল কিউব। যে কোনো আয়তনের মাত্রা এল কিউব, আয়তনের মাত্রা এল কিউব। আর একক বলেন তো, আয়তনের একক কি মিটার কিউব। এবার আসেন এইদিক তাকান আল্লাহর বান্দা বান্দিরা, এসআই মানে কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এখন প্রশ্ন আসে খর মধ্যে মারাত্মক লেভেলের কোশ্চেনটা কি রকম হয়, যে এককের প্রয়োজন কেন ব্যাখ্যা করো। কি বুঝছেন? এককের প্রয়োজন কেন ব্যাখ্যা করো। তাহলে আমার আন্তর্জাতিক পদ্ধতিতে এককের প্রয়োজন আছে কি নাই, ধরেন ব্যাখ্যাটা করবেন এইভাবে, যে এসআই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তাহলে এসআই এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। যদি একক না থাকতো, এককের ব্যবহার বা এককের প্রয়োজন যদি না থাকতো, তাহলে যে কোনো কিছু নির্দিষ্ট করে আমি পরিমাপ করে নিতে পারতাম না। যে কোনো সংখ্যা যদি লিখি, আমি লিখলাম 7, এবার তুমি বলবেন 7 দ্বারা কি বোঝায়, সংখ্যা বোঝায়। আমি দোকানদারকে যা বলতেছি, দোকানদার 7 7 7, কি বুঝবে, খালি সংখ্যাই বুঝবে। দোকানদার তোমাকে বলবে তুই কোন পাগল আসছিস এখানে, কারণ 7 তুমি দোকানদারের মধ্যে 7, দোকানদার কাস্টমার, তুমি কাস্টমার, দোকানদারের কাছে 7 বলতে কি একটা জিনিস বোঝায়, অসংখ্য আছে না, তার কাছে প্রোডাক্ট তো অসংখ্য আছে। এখন তুমি 60 টাকা চাও নাকি 60টি জিনিস চাও, দোকানদার কনফিউজড। ঠিক আছে, এখন 7-এর পর যদি লেখো টিকে, তাহলে কি হবে, এই 7 কি মেনশন করতেছে, টাকা। এখন 7-এর পর যদি তুমি লেখো কেজি, তখন কি 7 কিন্তু ভর মেনশন করতেছে। 7-এর পর যদি তুমি লেখো মিটার,
তখন 7 কি মেনশন করতেছে? দৈর্ঘ্য পরিমাপ বুঝাইতেছে। তার মানে বলছেন জিনিস এক, কিন্তু মানগুলো এককগুলো চেঞ্জ করে দিয়ে এর অর্থ প্রকাশ করতেছে ভিন্ন। সেই জন্য এককের প্রয়োজন আছে। একক যদি না থাকতো আমরা দুনিয়ার কোনো সংখ্যা দ্বারা খালি যাইতাম আর বলতাম কি 10, আসতাম 10, কি বুঝছেন? মানে সবকিছু 10 হয়ে যেত নাকি? আচ্ছা, যে সেজন্য এককের 10-এর পর কোনো একটা কিছু নির্দিষ্ট করে বোঝাইলে বা 10কে ওই সংখ্যাটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এরপরেই আমাদের একক ব্যবহার করতে হবে। যেমন 7-এর পর টাকা লেখার কারণে 7 কি একটা পরিমাণ বোঝাইতেছে যে কি পরিমাণ টাকা, আর 7-এর পর কেজি, এটাও আমাদের ভর বোঝাইতেছে 7 কেজি। 7-এর পর মিটার, মিটারে একক ব্যবহার করার কারণে 7 বোঝাচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা মিটারে প্রকাশ করি। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমাদের এককের প্রয়োজন কি? অপরিসীম। আমরা এতটুকু মোটামুটি বুঝতে পারছি কিনা বলেন? সবার ক্লিয়ার? এবার আসেন আমরা এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে গাণিতিক টার্মগুলো তোমাদের পরীক্ষায় আসে সেটাতে এখন আমরা হাত দেবো। একটু দেখেন, আমরা যদি স্লাইড ক্যালিপাসের কথা বলি, স্লাইড ক্যালিপাস আমাদের একটা কি মূল স্কেল থাকবে। কি স্কেল? মূল স্কেল। মূল স্কেল, এই মূল স্কেলের মধ্যে একটা ছোট স্কেল থাকবে। এই মূল স্কেলের মধ্যে কি থাকবে? একটা ছোট স্কেল থাকবে, বুঝছেন? এই ছোট স্কেলটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল। কি স্কেল? ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। একটু খেয়াল করেন, মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল এতটুকু বুঝছি। বড় স্কেলটা মূল স্কেল, বড় স্কেলের ভিতরে একটা ছোট স্কেল থাকবে, দ্যাটস মিন ভার্নিয়ার স্কেল। এখন এই ভার্নিয়ার স্কেল তোমাদের সর্বপ্রথম একটা টপিক শিখতে হবে, ভার্নিয়ার ধ্রুবক, ভি.সি। ভার্নিয়ার কনস্ট্যান্ট পরীক্ষার মধ্যে আসে, ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে? তাহলে আমরা করতেছি কি, যান্ত্রিক ত্রুটি, পরিমাপের ত্রুটি। পরিমাপের যে পরিমাপ করার জন্য যে আমাদের এই বস্তুটা পরিমাপ করা, এখন বস্তুটা তো তোমার গোলাকারও হতে পারে, বস্তুটা কি এরকম আমাদের স্টিল নাও, এরকমও আমাদের বস্তু হতে পারে। যে কোনো কিছু বস্তু, যেমন এটা কি আয়তাকার না? তাহলে আয়তাকার, গোলাকার যে কোনো কিছু বস্তু পরিমাপ করার জন্য আমরা দুই ধরনের যন্ত্র তোমাদের এখানে ব্যবহার করছি। তবে একটা যন্ত্র হচ্ছে কি, একটা স্লাইড ক্যালিপাস একটা যন্ত্র। স্লাইড ক্যালিপাস তো মেবি দেখছেন, চিত্র ড্র করছেন, প্র্যাকটিক্যাল করছেন না? তাহলে স্লাইড ক্যালিপাস মেবি জানা আছে, একটা কি হা করা মুখ থাকে, ওর মধ্যে কি করে বস্তুটা দিয়ে এইভাবে কি করে ঘড়ি কাটার দিকে ঘুরে চাপে দেয়, দিয়ে বস্তুটা আটকায়, বুঝছেন? তো আমরা স্লাইড ক্যালিপাস মেবি দেখছেন তোমরা, ঠিক এইরকম। এই যে এখানে একটা কি থাকবে, এখানে যদি আমরা ঘুরাই, এটা আমাদের স্ক্রু গজ, এই চিত্রটা হলো স্ক্রু গজ। এখানে আমাদের কি থাকে? একটা টুপি থাকে, কিন্তু যে এখানে আমাদের একটা এইভাবে থাকে হচ্ছে একটা টুপি থাকে, মানে টুপি টুপি যেটা আমরা এটাকে ঘুরাই। আর এখানে আমাদের একটা স্কেল থাকে, এই স্কেলটা হলো রৈখিক স্কেল। কি স্কেল? রৈখিক স্কেল। কিন্তু এই ঘোরা আমরা যেটা ঘোরায় দিয়েছি তার মধ্যে দাগ কাটা থাকে 50 ঘর 100 ঘর, সেটাকে আমরা বলি বৃত্তাকার স্কেল। কি স্কেল? বৃত্তাকার স্কেল। তাহলে স্ক্রু গজের মধ্যে কি থাকে? একটা বৃত্তাকার স্কেল থাকে, আর একটা কি থাকে? রৈখিক স্কেল থাকে। স্লাইড ক্যালিপাসের মধ্যে থাকে একটা মূল স্কেল, আর একটা কি থাকে? ভার্নিয়ার স্কেল। এতটুকু মাথায় নেন। স্লাইড ক্যালিপাসের মধ্যে কি থাকে? একটা ভার্নিয়ার স্কেল, আর একটা কি? মূল স্কেল। আর স্ক্রু গজের মধ্যে কি থাকে? একটা বৃত্তাকার স্কেল, আর একটা কি? রৈখিক স্কেল। এতটুকু বুঝছি তো নাকি? সবাই কি বুঝছেন? আচ্ছা, এবার দেখেন যন্ত্র দুটো বুঝলাম। এখন যখন আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে কোনো কিছু পরিমাপ করব, কার সাহায্যে? স্লাইড ক্যালিপাসের সাহায্যে। তখন আমরা লিখব প্রথমে ভিসি, ভিসি ভাগ এস ভাগ হলো এন। এখন এখানে বুঝতে হবে এস দ্বারা কি বোঝায়, আর এন দ্বারা কি বোঝায়, আর ভিসি দ্বারা কি বোঝায়। তো আমি এখানে নোট করতেছি, এস দ্বারা বোঝায় প্রধান স্কেল, যেটা বললাম বড় স্কেলটা। প্রধান স্কেলের মধ্যে অনেকগুলো দাগ কাটা থাকবে না? ধরেন আমি একটা স্কেল নিলাম, দেখ তোমাদের যে স্কেলগুলো আছে আমার একটা দেন যদি থাকে। প্লাস্টিকের স্কেলগুলো আছে না? এখানে একটা কাঠের স্কেল থাকার কথা। আচ্ছা দাও, এটাই দাও। আচ্ছা, এটাই হবে। আর একটা স্কেল থাকলে ভালো হতো, আর একটা স্কেল থাকলে ভালো হতো। আচ্ছা, আমরা এই যে এখানে একটা স্কেল দেখতে পাচ্ছি, এই তো আমরা হয়ে গেছে, কাজ এখন আমাদের হয়ে যাবে। আচ্ছা, এইরকম দেখেন, আমরা এখানে দুইটা স্কেল নিয়ে নিছি। একটা হলো কি, এটা ধরলাম প্রিন্সিপাল স্কেল বা প্রধান স্কেল, মূল স্কেল, আর এটা আমাদের কি? ভার্নিয়ার স্কেল। এখন এই মূল স্কেলের ভাগ সংখ্যা আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কি সমান হবে? অবশ্যই না। তার মানে ধরে নিলাম আমাদের এটা মূল স্কেল। এখন যদি বলি মূল স্কেলটার মধ্যে দাগ কাটা কত আছে? দুই পাশে দুইটা দাগ কাটা আছে। দেখবেন এখানে ভালোভাবে তাকান, কত? ইঞ্চি। আর এক পাশে আছে সেন্টিমিটার। তাহলে এই স্কেলের মধ্যে আছে আমাদের ইঞ্চি আর একটা কি? সেন্টিমিটার। যে পাশে সেন্টিমিটার আছে তার মানে কি 0, 1, 2,
0 1 2 এইভাবে কত আছে 30 সেন্টিমিটার। তাহলে এই স্কেলটার মধ্যে মূল মানে টোটাল কত আছে 30 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ঘর সমান কত 1 সেন্টিমিটার। তাহলে দেখেন এক এই প্রত্যেকটা ঘর, আবার দেখেন 0 থেকে 1 এর মাঝে অনেকগুলো দাগ কাটা আছে। 0 থেকে 1 এর মাঝে দাগ কাটা আছে কিন্তু 10টা। কয়টা? 10টা। আবার 1 থেকে 2 এর মাঝে দাগ কাটা আছে কয়টা? 10টা। তো এমন আর যদি এই যে 0 থেকে 1 এটা আমরা ধরলাম এই যে মানে বোল করা যে দাগটা এটা হলো 1 সেন্টিমিটার, বোল করা দাগটা 2 সেন্টিমিটার, এরকম আছে আমাদের এখানে 30 সেন্টিমিটার। তার মানে এই স্কেলটা যখন তারা বানাইছে এটা 1 ফিট, মেবি এটা কত 12 ইঞ্চি দেওয়া আছে। 12 ইঞ্চি মানে কি 1 ফুট না? তার মানে এটা 1 ফুট আকারে বানানো আছে। তো এখন এই ফুটের দিক দিয়ে যখন হিসেব করবেন ইঞ্চির দিক দিয়ে, তাহলে দেখেন 0 1 2, তাহলে দেখেন মাঝামাঝি আমাদের কিন্তু একটা ঘর আছে, একটা ঘর আছে। দেখেন এই ফাঁক আর ইঞ্চিতে ফাঁক কি সমান হবে? মোটেও কিন্তু সমান হবে না। তাহলে ইঞ্চিতে ফাঁকটা সেন্টিমিটারের ফাঁকটা ছোট আছে, আর ইঞ্চিতে ফাঁকটা কি একটু বড় আছে। কি বুঝতে পারছি জিনিসটা? তাহলে দেখেন এই স্কেলটার মধ্যে যদি আমি বলি যে চোখ বন্ধ করি যদি বলি প্লাস্টিকের স্কেলের মধ্যে প্রত্যেকটা ঘর সমান কত, তুমি বলবো 1 সেন্টিমিটার। কি বলবা? 1 সেন্টিমিটার, প্রত্যেকটা ঘর 1 সেন্টিমিটার। একইভাবে ভার্নিয়ার স্কেলগুলো যখন ওরা মানে তৈরি করছে, তখন তারা যদি এটাকে 20টা ঘর দেয়, কয়টা ঘর? 20টা ঘর। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15, আরেকটু বড় করি, তাহলে 16 17 18 19 20, এই 20টা ঘর দিল। এটা আমাদের কি স্কেল? ভার্নিয়ার স্কেল। তো আমাদের প্রধান স্কেল, প্রধান স্কেলের মধ্যে কয়টা ঘর? 20 ঘর। এই 20 ঘরের প্রত্যেকটা ঘর সমান কি জানেন? 1 মিলিমিটার। মানে এটা কি স্কেলের মধ্যে দেওয়া আছে যে প্রধান স্কেলের প্রত্যেকটা ঘর সমান কত? 1 মিলিমিটার। এতটুকু বুঝছেন কিনা? তাহলে এই জিনিসটাকে আমাদের মেমোরাইজ করা রাখা লাগবে না? আমি যদি এই প্লাস্টিকের স্কেল দিয়ে তোমাকে বলি যে প্রত্যেকটা ঘর সমান কত, তুমি বলবে সেন্টিমিটারে হলে স্যার 1 সেন্টিমিটার, আর যদি ইঞ্চিতে হয় তাহলে 1 ইঞ্চি। তাহলে টোটাল আছে এখানে 12 ইঞ্চি, আর টোটাল আছে 30 সেন্টিমিটার, এটা বলবা। তো তেমনি এই স্কেলটা একটা ধরলাম আমরা কি ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলের মধ্যে একটা প্রধান স্কেল আছে, সেই প্রধান স্কেলের প্রত্যেকটা ঘর সমান কত বলেন তো? 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার এই প্রত্যেকটা ঘর, এই যে এতটুকু ঘর, প্রত্যেকটা ঘর কত মিলিমিটার করে আছে? 1 মিলিমিটার করে আছে। তো এই 1 মিলিমিটারকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস। কি বোঝা গেছে? তার মানে অবশ্যই এককটা কি আছে বলেন তো? মিলিমিটারে আছে। এতটুকু সবাই বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন? তো আমরা কি এখন বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। আর এস দ্বারা কি বোঝায়? প্রধান স্কেল। কোন স্কেল? প্রধান স্কেলের কি ঘর? ক্ষুদ্রতম 1 ঘর। ক্ষুদ্রতম কি 1 ঘর। তাহলে ক্ষুদ্রতম 1 ঘর মানে কি 1 মিলিমিটার। এতটুকু সবার ক্লিয়ার? সবাই বুঝছেন? কথা বলেন। এনাফ। আর এন দ্বারা কি বোঝায়? ভাগ সংখ্যা। কি বোঝায়? ভাগ সংখ্যা। এখন আমরা লিখলাম ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বা আমরা শুধু লিখলাম কি ভাগ সংখ্যা। তাহলে এন দ্বারা বুঝে ভাগ সংখ্যা। ভি আর সি দ্বারা কি বোঝায় বলেন দেখি? ভার্নিয়ার ধ্রুবক। তার মানে লিখবো এখানে হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। এখন পরীক্ষার কোশ্চেন আসবে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক। কি বুঝছেন? এবার পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? বলেন। ভার্নিয়ার ধ্রুবক। তো দেখেন এখানে দেখেন ম্যাথমেটিক্যাল টার্ম থেকে বোঝেন। আমি যদি লিখি এস দ্বারা কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর, এন দ্বারা কি ভাগ সংখ্যা। তাহলে আমি বলি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর ও ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক বলে। কি বুঝতে পারছেন? আরেকবার বলি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর ও ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক বলে। কি বুঝছেন? আর ভার্নিয়ার ধ্রুবক আরেকটা আছে যে প্রধান মানে ভাগ সংখ্যার মধ্য থেকে কতটুকু ক্ষুদ্রতম, মানে কতটুকু ক্ষুদ্রতম তার পরিমাপকে ভার্নিয়ার ধ্রুবক বলে। কি বুঝতে পারছেন? হ্যাঁ। তো এখন দেখেন যদি ভার্নিয়ার ধ্রুবকের এককটা কি হবে খেয়াল করেন। একক ভার্নিয়ার ধ্রুবকের একক ভি ডট সি। এস এর মান কত বলেন তো? মিলিমিটার না? তাহলে এস এর মান 1 মিলিমিটার। ঠিক আছে। আর যদি পরীক্ষার মধ্যে বলে দেয় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর
1 সেন্টিমিটার, ওরা বলে দিছে, তাহলে তুমি সেটা নিয়েই করবে। আর যদি বলে না দেয়, কথা আমার রেকর্ড হচ্ছে, যদি বলে না দেয় তাহলে তোমাকে ধরে নিতে হবে যে 1 মিলিমিটারে আছে। যদি এখানে কেউ মিলিমিটার না দেন, না দিয়ে যদি অঙ্ক করেন, বুঝছেন, ধরেন এন এর মান 20, অঙ্ক করলেন, করার পর কিন্তু তোমাকে এখানে অবশ্যই কি লিখতে হবে, মিলিমিটার লিখতে হবে। যদি মিলিমিটার না লেখেন তাহলে এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারছেন? আমি কোশ্চেন করতেছি, দেখেন। হ্যাঁ, আমরা এখন কনভার্ট তো শিখবো। এতটুকু সবাই বুঝছেন কিনা বলেন? এখান থেকে এস এর মান তো আমরা জানি, এন এর মান বের করতে পারবো, ভিসির মান বের করতে পারবো। যদি এন এর মান দেওয়া থাকে ভিসির মান বের করতে পারবো। আমরা একটা অঙ্ক করি, দেখো। একটি স্লাইড ক্যালিপাসে, আমি একটি অঙ্ক উঠাইতেছি, একটি স্লাইড ক্যালিপাসে, একটু অঙ্কটা সবাই উঠান। একটি স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক একটু দ্রুত উঠান। ভার্নিয়ার ধ্রুবক কত হলে ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা 20, এটা বললাম। একটি স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক কত হলে ভাগ সংখ্যা 20। কোশ্চেন কি বুঝছেন? আচ্ছা, এবার আসেন, এটা যদি আমরা সলিউশন করি তাহলে দেখেন তো এন এর মান কত, এন এর মান 20, আর এস এর মান কত, দেখেন দেওয়া আছে এখানে, এস এর মান দেওয়া আছে, তাহলে কত ধরবো, 1 মিলিমিটার। তাহলে চাইছে কি ভার্নিয়ার ধ্রুবক কত হলে, তাই না? তার মানে এখন লিখবো কি, উই নো, আমরা জানি ভি ডট সি ভার্নিয়ার ধ্রুবক, তাহলে এস বাই কত, এন। এস এর মান কত বলেন তো, 1, আর ডিভাইডেড বাই এন এর মান কত, 20। তার মান বসেন, কত আসে, ভাগ দাও, ভাগ দাও, 0.25, 0.25, এটা না 05, 0.05, এত কি মিলিমিটার অবশ্যই লিখতে হবে। ভার্নিয়ার ধ্রুবক পাইলাম এটা। দেখো একদম বেসিক ম্যাথ আমরা একটা করলাম, সবাই বুঝছি এতটুকু। এস এর মান থাকবে না, তখন ওইটাই বসাবো। যদি কোশ্চেনে বলে দেয়, যদি কোশ্চেনে বলে দেয় তাহলে যেটা থাকবে সেটাই। আচ্ছা, এর আগে ফাঁকে তোমাদের আরেকটা জিনিস শেখাই, সেটা আগে দেখেন। এ সবাই কি উঠাইছেন? আচ্ছা, এবার দেখেন, ভার্নিয়ার ধ্রুবক পাইলাম। এবার তুমি যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটা বস্তু পরিমাপ করবা, ধরলাম আমি মার্কারটা পরিমাপ করতে পারি, যে কোনো একটা বস্তুর দণ্ডের দৈর্ঘ্য, দণ্ডের ব্যাস, এরকম যখন পরিমাপ করবেন, তাহলে স্লাইড ক্যালিপাসের সাহায্যে কি করবেন, দণ্ডের কি দৈর্ঘ্য, কি বুঝছেন, অথবা দণ্ডের ব্যাস, যাই পরিমাপ করেন না কেন, তাহলে সেটা হবে আমাদের এল। এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি গুণন ভিসি। এইটা হলো সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। একটু লেখো, দণ্ডের দৈর্ঘ্য বা দণ্ডের ব্যাস এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি গুণন ভিসি। তাহলে এখানে, হ্যাঁ এটা সূত্র, এটা দিয়ে আমরা অঙ্ক করব। এখানে এল দ্বারা কি বোঝায় বলেন তো, দণ্ডের দৈর্ঘ্য, যেটা আমরা পরিমাপ করব, মানে যে বস্তুটা আমরা পরিমাপ করব সেই বস্তুটার দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম দণ্ডের দৈর্ঘ্য, কি এল দ্বারা বোঝায় দণ্ডের দৈর্ঘ্য, ভি দ্বারা বোঝায় ভার্নিয়ার সমবাতন, ভার্নিয়ার সমবাতন। তাহলে লিখলাম ভার্নিয়ার সমবাতন, ভার্নিয়ার সমপাতন, সমপাতন না ভার্নিয়ার সমপাতন। মানে যদি আমার কাছে স্লাইড ক্যালিপাস থাকলো আমি সুন্দর করে বুঝে দিতাম, তারপরও রেকর্ডটা করি, তারপর এলা দেখিয়ে দেবো, ঠিক আছে? প্র্যাকটিক্যাল দেখাবো এলা যে ভার্নিয়ার সমপাতন আসলে কোন জিনিসটাকে ভার্নিয়ার সমপাতন বলে। আমরা একটা বস্তু ঢুকাবো, ঢুকে আমরা দেখবো যে যন্ত্রটার কোনো ত্রুটি আছে কিনা। একদম 0 0 যখন মিলে যাবে, মানে শূন্যতা একদম 0 0 সাথে মিলে যাবে, তখন যন্ত্রটার কোনো ত্রুটি থাকবে না, কি বুঝছেন? যখন একটা কোনো একটা বস্তু যখন ঢুকাবো তখন দেখবো যে ভার্নিয়ার স্কেল শূন্য থাকে। আমি বললে তো এখন কিছুই বুঝবেন না, তো আমি দেখে দেবো এলা, আমি দেখা বললাম। তো আপাতত ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার জন্য আমরা এইগুলো একটু মনে রাখতে হবে। এল দ্বারা দণ্ডের দৈর্ঘ্য, ভি দ্বারা ভার্নিয়ার সমপাতন, আর ভিসি দ্বারা কি ভার্নিয়ার ধ্রুবক, ভিসি দ্বারা ভার্নিয়ার ধ্রুবক, ভি ডট সি ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক,
ভার্নিয়ার ধ্রুবক এইটুকু যদি তুমি জানেন তাহলে এখান থেকে যে কোনো কিছু বের করতে পারবা। এমটা প্রধান স্কেলের পার্ট, না এম হলো প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট। একবার আমার সাথে বলেন তো, তাহলে দণ্ডের দৈর্ঘ্য বা দণ্ডের ব্যাস সমান কি এল, তাহলে এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি গুণন ভিসি, তাহলে এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি গুণন ভিসি, কি বুঝছেন, ভি প্লাস এম প্লাস ভি গুণন ভিসি। এম দ্বারা কি বোঝায়, প্রধান স্কেলের পার্ট, ভিসি এ একটা পরিমাপ একটা অংশ। তো প্রধান স্কেলের পার্ট মানে প্রধান স্কেলের যে পরিমাপটা পাবো সেটা, আর ভিসি ভার্নিয়ার ধ্রুবক, ভিসি দ্বারা ভার্নিয়ার ধ্রুবক, ভি দ্বারা ভার্নিয়ার সমবাতন, এল দ্বারা দণ্ডের দৈর্ঘ্য। বুঝছেন না বোঝেন নাই? আচ্ছা, এবার লেখেন স্ক্রু গজ। টপিকটা শেষ করি, এটা দুইটা মিলে একবারে ম্যাথ করব। স্ক্রু গজ, স্ক্রু গজ হলো এল নট সি, লঘিষ্ঠ গণক বা ন্যূনাঙ্ক। কি বললাম, লঘিষ্ঠ গণক বা ন্যূনাঙ্ক। এল ডট সি উপরে কি পিস, ভাগ হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বাংলায় লিখে দিলাম। আচ্ছা ম্যাথ করে দিচ্ছে, টেনশন না, আমরা এতটুকু বুঝছি তো, এখান থেকে কি কি ম্যাথ হয় যদি করি 2-4টে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তার মানে দেখেন, তার মানে বলতে পারি এল ডট সি পি ডিভাইডেড বাই এন, এটা মনে রাখবেন। এখন এলসি দ্বারা কি বোঝায়, অনেকে লঘিষ্ঠ কনস্ট্যান্ট বা ন্যূনাঙ্ক, এটাকে আমরা বলি এরকম ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণাঙ্ক, লঘিষ্ঠ গুণাঙ্ক। এখন যদি কোশ্চেন করে যে ন্যূনাঙ্ক কাকে বলে, যদি সূত্রটা মনে থাকে এখান থেকে ন্যূনাঙ্ক সংজ্ঞাটা দেওয়া সহজ হবে। যেমন পিস ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ন্যূনাঙ্ক বলে, কি মানে আমরা ফর্মুলা থেকে সংজ্ঞা করলাম, কি বুঝতে পারছেন? আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার মধ্যে পিস কাকে বলে, হোয়াট ইজ পিস, পিস। এবার দেখেন আমাকে একটা কলম দেন, ধরেন এটা আমার কি স্ক্রু গজ, স্ক্রু গজের এটা টুপি, এই মাথাটা আমরা ঘোরাই। এবার দেখেন ধরেন 0 0 এখানে স্ক্রু গজের মানে বৃত্তাকার স্কেলের মধ্যে তো দাগ সংখ্যা থাকবে, 0 1 2 3 4 5 এইভাবে সাইড দিয়ে কি থাকবে, দাগ কাটা থাকবে। এখন এটা যদি আমি একবার ঘুরাই, এখান থেকে শুরু করে আমি ঘুরিয়ে আবার কি ওই জায়গাতে নিয়ে আসলাম, তাহলে একবার ঘুরালে যতটুকু সরণ ঘটবে রৈখিক স্কেল বরাবর সেটাকে বলা হয় পিস। তাহলে পিস দেখেন ভালো করে বোঝেন, তাহলে স্ক্রু গজের টুপি, স্ক্রু গজের টুপি একবার ঘুরাবো, কয়বার, একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে তাকে বলা হয় পিস। কি বুঝতে পারছেন? রৈখিক স্কেল এর সাথে একটা সাইড দিয়ে স্কেল থাকবে, যেটা থাকবে আমাদের রৈখিক স্কেল, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমি আরেকবার বলি যে পিস কাকে বলে, বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল 0 0 দাগের সাথে ধরেন আছেন, একে যেখান থেকে স্টার্ট করব ঘুরিয়ে আমি ওই জায়গায় নিয়ে আসব, ঠিক আছে? তাহলে একবার পূর্ণ স্পন্দন নাকি, বা ঘুরে ওই জায়গায় নিয়ে আসলাম, তাহলে একবার সম্পূর্ণভাবে ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটবে তাকে বলা হয় পিস। কি বোঝা গেছে? আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তো এটা আমাদের কি একটা বৃত্তাকার স্কেল যেটা ঘুরাইতেছি, তাহলে এটা আমাদের কি বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলের মধ্যে কি থাকবে, এর উপর দাগ কাটা থাকবে, এই দাগ কাটাগুলো আমাদের কি হবে, যতগুলো থাকবে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 থাকে 100 থাকে, যে যেরকম যন্ত্র থাকে কিনবে আর কি। তো আমরা এলসি পেলাম। তো এখান থেকেও দেখেন দণ্ডের দৈর্ঘ্য বা দণ্ডের ব্যাস যদি আমরা পরিমাপ করি এটার সাহায্যে, দণ্ডের ব্যাস, তাহলে ডি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি এল প্লাস সি গুণন এলসি, এলসি এটা লেখেন ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি গুণন এলসি। হ্যাঁ, স্ক্রু গজের সাহায্যে এটা, স্লাইড ক্যালিপারের সাহায্যে এটা। আচ্ছা, আমরা দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024 ঘ নাম্বারটা হচ্ছে হলো আমাদের ইয়ং এর গুণাঙ্ক থেকে একটা কোশ্চেন দেওয়া ছিল, আর গ নাম্বারটা হলো আমার বলছে যে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে গ নাম্বার কোশ্চেনটি হলো প্রথম অধ্যায় থেকে, আর ঘ নাম্বার কোশ্চেনটি হলো
পঞ্চম অধ্যায় থেকে, কি বুঝতে পারছেন? তো আমরা প্রথম অধ্যায় থেকে যেটা ওই অংশটা আমরা নিয়ে নিছি। আর উদ্দীপকের মধ্যে বলা ছিল এই যন্ত্রটার বা এই স্ক্রু গজে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, কি বুঝছেন? যদি যান্ত্রিক ত্রুটি না থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ত্রুটি থাকে তো এটাকে আমাকে কাজে লাগাতে হবে, পরবর্তী ম্যাথের মধ্যে আমরা দেখব। তো এখন এখানে বলছে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবককে আমরা বলছি কি এলসি। স্ক্রু গজের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক হলো এলসি। এলসির মান কত দেওয়া আছে? মিলিমিটার। তো এখন আমরা এখানে দিয়ে সাইড নোট দিয়ে ডাটাগুলো লিখে নিব, তারপরে আমরা ফর্মুলাটা বসিয়ে দিয়ে এটা সলভ করে ফেলবো, ঠিক আছে? তো এখন লঘিষ্ঠ ধ্রুবক বাংলায় লিখবেন অবশ্যই লঘিষ্ঠ ধ্রুবক, ধ্রুবক এই ধ্রুবক কমা এল ডট সি ইজ ইকুয়াল টু 0.01 মিলিমিটার, এটা দেওয়া আছে। আর স্ক্রু গজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের রৈখিক স্কেল পার্ট, এই রৈখিক স্কেল পার্টকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? সি এল দ্বারা। রৈখিক স্কেলের পার্ট হলো এল দ্বারা। তাহলে আমরা কি লিখবো? রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট সেটা কমা কি হবে? এল। এল এর মানটা কত? 3 মিলিমিটার, 3 মিলিমিটার। আর বলছে বৃত্তাকার স্কেলের পার্ট যেটা হলো আমাদের সি, তাহলে আমরা লিখবো বৃত্তাকার, বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট। আর সির মানটা কত বলুন তো? বৃত্তাকার স্কেলের পার্ট 65। এই জায়গার মধ্যে গভীর মনোযোগ দিয়ে দেখেন, এই জায়গার মধ্যে যে জিনিসটা খেয়াল রাখা লাগবে, এই যে মিলিমিটার, এই যে একক, এই দুটো একক আমাদের সেম নাকি ভিন্ন? যদি সেম হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে একই করে নিতে হবে। এবার আসেন, বলছে কি তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার দেখেন, মনে করেন এটা হলো আমার একটা কি তার, বলছে সুষম তার। দেখেন তো আমরা যদি এই তারটার কথা বলি, এই তারটা দেখেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাবো, তাহলে মার্গারটা তারের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। এটা ছোট আর এটা কি একটু বড়, এতটুকুই তো ডিফারেন্স। আর দেখেন এখন দেখেন এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? এই দেখেন তো, দেখেন এই যে এটা যদি আমরা সেন্ট্রাল পয়েন্ট ধরি, এখান থেকে কি একদম বাইরের অংশটা কি বৃত্তের কি ব্যাসার্ধ না? আর এই পুরো অংশটা কি আমার কি হবে? ব্যাস। তাহলে আগে ব্যাসটা বের করি। তাহলে স্ক্রু গজের সাহায্যে, তাহলে দেখেন এই স্ক্রু গজের সাহায্য যদি হয়, এই পাশ থেকে আর এই পাশ থেকে যদি আমরা চাপ দেই, ভালো করে বোঝুন, দুই পাশ থেকে চাপ দিলাম, তাহলে কি মাঝখানে বস্তুটা পড়ে থাকবে না? তাহলে মাঝখানে যদি বস্তুটা পড়ে থাকে, আমরা এই যে এতটুকু পরিমাপ করব নাকি? এই এতটুকু মানে মাঝখানের টুকু, তাহলে মাঝখানে কি পরিমাপ করতেছি? ব্যাস। কি পরিমাপ করব? মানে এর মানে সেন্টার পয়েন্ট দিয়ে যদি আমি কলমটা প্রবেশ করাতে পারি, তাহলে এই বস্তুটার কি পরিমাপ করা যাবে? ব্যাস। এই যে এতটুকু, এই এতটুকু ব্যাস আমরা পরিমাপ করব। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা দেখেন, যখন আমি ব্যাস পরিমাপ করব, তাহলে কি দণ্ডের বা তারটির ব্যাস কি লিখবো আমরা? তারটির ব্যাস। তাহলে ব্যাসের সূত্র কি? ডি, ডি ইকুয়াল এল প্লাস সি গুণন এল সি। তাহলে এল এর মান কত? 3, আর সির মান 65, এল সির মান কত? তাহলে 0.01। মানগুলো বসান, তাহলে ডির মান কত পাইলাম? ডির মান 3.65, 3.65 এত কি মিলিমিটার। এবার দেখেন এ যদি ব্যাস দেওয়া থাকে, তাহলে তারের বৃত্তাকার যদি ব্যাস দেওয়া থাকে, এখন আমরা কি করব? তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র বলেন দেখি। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র কি? কোন একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল। কি বুঝছেন? তাহলে এটা কি আমাদের বৃত্ত না? তাহলে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। অনেকে লিখবেন কি পাই আর স্কয়ার। ওকে, ওয়েলকাম, নো প্রবলেম। তাহলে দেখেন ডি সমান কি বলেন তো? এবার ডি সমান কি 2r না? তাহলে আর সমান কি বলেন? ডি বাই 2 কিনা বলেন? কি বুঝছেন? তো এখন পায়ের মান 3.1416, আর আর এর মানটা কি পাবো? তাহলে 3.65। ঠিক আছে, যেহেতু আর এর উপরে স্কয়ার, একে 2 দিয়ে ভাগ দিয়ে উপরে কি করব? স্কয়ার করে দেবো। কি বুঝতে পারছেন? আমি একবারে মান বসালাম। দেখেন খেয়াল করেন, ডি সমান কি 2r, ডি সমান
2r, কারণ ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? ব্যাস পাওয়া যায়। তাহলে এখানে আমরা যদি ব্যাসার্ধ r বসাই তাহলে d/2, তাহলে r এর উপর কি স্কয়ার, তাহলে কি করবেন d/2 তার উপর হলো কি স্কয়ার। বুঝছো না বুঝো না? তো এবার মানটা বলেন তো কত আসে ক্ষেত্রফল? 10.463, তাহলে 10.463 এত কি মিলিমিটার স্কয়ার। আমরা কি এতটুকু বুঝতে পারছি? তাহলে স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ রিলেটেড বোর্ড কোশ্চেন যতগুলো আছে এই দুইটা টাইপ থেকে কোশ্চেনগুলো করে আসবেন সবাই। হ্যাঁ, এই দুটো টাইপ থেকে। তো মাঝে মাঝে তোমাকে এখান থেকে কোশ্চেন দেখেন, খেয়াল করেন কি কি চাইতে পারে আমি বলি, কি কি চাইতে পারে বলি, যে এলসি ইজ ইকুয়াল টু পি ভাগ এন, এখান থেকে পি চাইতে পারে, এন চাইতে পারে, এলসি চাইতে পারে, যা ইচ্ছা চাইতে পারে। পি মানে পিস, পিস চাইতে পারে, ভাগ সংখ্যা চাইতে পারে, এলসি চাইতে পারে। আর ভি ডট সি এখান থেকে কি এস বাই হলো এন, এন আর হলো কি ভিসি, এটা চাইতে পারে। আগামী ক্লাসে সর্বপ্রথম সেন্টিমিটার থেকে মিলিমিটারে কিভাবে কনভার্ট করা যায় বৈজ্ঞানিক ওয়েতে সেটা দেখবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।